গণঅভ্যুত্থানের পরে গঠিত এই সরকার তো আপনার সবার সমর্থন নিয়েই গঠিত হয়েছে। এরপরও কেন রাজনৈতিক দল বলেন, সেনাবাহিনী বলেন, সবার সমর্থন আছে, এরপরও কেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সেজন্য নির্বাচনের দরকার পড়ছে? আপনি কিভাবে দেখেন? এখানে আপনার প্রশ্নের মধ্যে দুটো অংশ আছে। একটা হইল এই সরকারের প্রতি সবার সমর্থন আছে, সমর্থন নিয়ে আসছে বলছে। এটা তো রিলেটিভ ব্যাপার, আপেক্ষিক। সবার সমর্থন নিয়ে আসছে বললে সবাই কারা? এটা কি ভোট হয়েছে? সবাই বলতে গণ অভ্যুত্থানের যারা শরিক ছিল, অংশীজনদের কথা গণ অভ্যুত্থান হয়েছে তো লেড বাই স্টুডেন্টস মেইনলি, মূলত তো ছাত্র জনতার আমরা বলি, এবং ওটা সেখানে বিএনপির শুনেন, কিছু জিনিস আছে বলার জন্য অনেক সময় আমরা সাজিয়ে বলি ছাত্র জনতা। আন্দোলনটা মূলত ছাত্রদের মাধ্যমে হয়েছে। কোটা আন্দোলন থেকে পরে সেটা গণ অভ্যুত্থানে গেল। সেখানে আমি এগুলো বলে দেখি, আপনার আমাকে রাজনৈতিক দল অনেকগুলাই পছন্দ করে না। আওয়ামী লীগের সময় আলী পছন্দ করতো না, বাজাদের সময় তারাও করে না। কারণ যদি রাজনৈতিক দলের সমর্থনে এরকম আন্দোলন হইতো তাহলে তো বহু আগেই হইতো, হয় নাই, পারেনি। ছাত্ররা আন্দোলন করেছে, মুভমেন্ট করেছে, সেটার থেকে আসছে সমর্থনটা ছাত্রদের। যে জন্য প্রধান উপদেষ্টা উনি নিজে বলছেন এয়ারপোর্টে প্রথমে এসে যে ওনার নিয়োগকারী হলো ছাত্রগণ আর জনগণের সমর্থন, এভাবে কথাটা উনি বলেছেন, ইফ আই এম নট রং। তো তাহলে সবাই সমর্থনে এই সরকার হয়েছে সেটা বলা যায় না। কারণ ভোট হয়ে যদি এরকম বড় ভোটে আসে, রাজনৈতিকভাবে নির্বাচনে হয়, তখন সবার সমর্থনে প্রশ্ন। তাহলে আপনি বলছেন এটা ছাত্রদের সরকার? এটা মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তাদের মাধ্যমে হয়েছে। তার কারণ আপনি পরেরগুলো দেখেন যেটা কন্ট্রোল করতে পারে না, এদের ক্ষমতা আছে বলেই তো তারা যখন যেখানে দরকার আপনার মব জাস্টিসে চলে গেছে। পরীক্ষা দেবে না, পাশ দিতে হবে, সচিবালয় গেলা করলে হয়ে গেল। তাহলে ক্ষমতা কার? তাদের নিয়ম প্রতিষ্ঠা করতে পারলো না, এই বিচারকদের সরাইতে হবে, তারা ওখানে ঢুকে গেল, মেনে নিল, তাহলে ক্ষমতা তাদের কাছে ছিল। এখন যদি রাষ্ট্রে ধরতে পারে, এই যে এবার যখন বলল ওয়াহিদুদ্দিন সাহেব যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করাটা এটা যৌক্তিক নয়, অনেক পরে একটু এটা বলল। আর বাকি অংশ যেটা বললেন, অর্থ উপদেষ্টা বলল যে দ্রব্যমূল্য কমছে না। কেন কমছে না বললেন? যে এরা আপনি বললেন চাঁদাবাজি বা এই সে আছে। তিনি আরেকটা কথা বললেন যে মূল্যস্ফীতি নিত্যপণ্য জন্যের বেশি, যেটা আজকেও টিভিতে বললো, সেটা কমতে আরও মাস 3 লাগবে। তো এটা যদি বলে যে চাঁদাবাজি, সিন্ডিকেট বা এগুলোর জন্য পারে নাই, তো তাহলে তো তারা স্বীকার করে নিচ্ছে তারা অপদার্থ সরকার, তারা নিয়ম প্রতিষ্ঠা করতে পারে নাই। সেটা স্বীকার হইল না, স্বীকার করে নিল যে পারলো না, তারা 6 মাস হইলেও এটা কন্ট্রোল করতে পারে নাই। তার মানে আগের যারা ক্ষমতায় ছিল, যারা সিন্ডিকেট করেছে, তারা বহাল তবিয়তে আছে, গভর্নমেন্ট এখানে ফেল করেছে, পারছে না। সেই জন্য। আর এর মধ্যে আরেকটা অংশ আপনি যেটা বললেন যে রাজনৈতিক সরকার আসবে, তার মানে প্রকারান্তে তারা এখন স্বীকার করতেছে রাজনৈতিক সরকার, হ্যাঁ রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই, এটা ঠিক আছে। আর এই সরকারটা যে আসছে এটা পারবে কিভাবে? সরকারটা তো হয়েছে এনজিওগ্রামের সরকার। কতগুলো এনজিও আর ওনার গ্রামীণ ব্যাংকের এনজিওগ্রামের সরকার। তো এখানে যাদেরকে যেভাবে যতটুকু শক্তভাবে হ্যান্ডেল করার সেটা হয় নাই। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, যে কোনো মার্শাল ল যখন আসে বা 111 জাতীয় যদি সরকারও আসে, তাদেরও একটা প্ল্যান থাকে, কি করবে সেটা আগে কিছুটা চিন্তা ভাবনা করে, কিছুটা হোমওয়ার্ক থাকে কেমন। কিন্তু এটা যে সরকার হয়ে এরা এভাবে কি করবে সেটা তো কোনো প্ল্যান ছিল না। এটা শেষ মুহূর্তে, শেষের দিকে তো এক দফা এক দাবিতে হাসিনার পদত্যাগে আসলো, আগে তো কোটা নিয়ে চলতেছিল, যার ফলে তারা গুছাইতে পারে নাই। আর ইউনূস সাহেব সরকার যেটা করেছেন, এখানে এখন তো বাইরে সবাই বুঝতেছে কে কতটুকু দক্ষ, কোনটা পারবে পারবে না। অতএব রাজনৈতিক সরকারে যাওয়ার কথা যদি অর্থ উপদেষ্টা সাহেব বললেন, সেটা ভালো বলেছে, এটা ছাড়া তো নিস্তার নেই। এদের জন্য দুটো পথ আছে। আমি কিন্তু ইউনূস সাহেবের সরকারকে 5 বছর রাখার জন্য সবসময় বলে আসতেছি। তার কারণ উনি আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন। উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে ওনাকে যখন সম্বর্ধনা দেয়া হইল, সেই সময় উনি বলছিলেন যে
প্রেসিডেন্ট তখন ইয়াজউদ্দিন সাহেব ছিল, যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। তো আমি বলি ইউনূস সাহেবও সবার কথা শুনবেন, সিদ্ধান্ত নিজের বিবেচনায় নেবেন। তাহলে ওনারটুকু ওনার উপরে আসুক, সেভাবে করুক। আর দ্বিতীয় উনি বলছিলেন যে এই দেশটা নিয়ে উনি এমন স্বপ্ন দেখেন যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিচ্ছে, সেটা তিনি দেখতে চান। আমি বলি ওনাকে 5 বছর সময় দেওয়া হোক। এই যে ওনারা অনেকগুলো ব্লক ফেলেন, অনেকগুলো সংস্কার কমিশন করলেন না, এখন কোনটা বাইপাস করবে, কোনটা অ্যানজিওগ্রাম করবে, কোনটাতে পেসমেকার লাগাবে, তো এই রিপোর্টগুলো আসার পরে কালকে আপনি কতটুকু স্বপ্ন দেখছেন? আমি ইউনূস সাহেবকে 5 বছর সময় দিলে আমার একটা ধারণা যে উনি হয়তো কিছুটা পারবেন, কিছুটা করতে পারবেন। কিন্তু লোকজন বলে আমি নাকি ওনাদেরকে ডুবানোর জন্যই বেশি সময়ের কথা বলি। তো একটু আগে আপনি অর্থ উপদেষ্টার কথার প্রেক্ষিতে বলেছেন যে তাহলে সরকার ফেল করেছে। আচ্ছা হ্যাঁ, আমি এখনো বলছি না পারলে তো ওনারা চলে যাবেন, এখনো তো ওনার জন্য পথ আছে। আপনি কি মনে করছেন সরকার কি পারছে কি পারছে না? আমি তো সরাসরি বলি সরকার এখনো পারেনি, পারার চেষ্টা করছে আর কি, একটু সময়। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার মন্তব্য শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। বদিউর রহমান বেশ কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে এই সরকার ছাত্রদের সরকার, যেটা উনি বলতে চাইছেন, মূলত ছাত্রদের সরকার এটা বলেছেন। আর এর পাশাপাশি সরকারের দীর্ঘ সময় থাকার কথা উনি বলেছেন। আপনার মন্তব্য? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব। তো রাজনৈতিক ব্যক্তিত্ব, বদিউর রহমান, উনি বিএনপি সাপোর্টের লোক, তো ওনার তো পারলে কালকে ইলেকশন হোক। এবং আমার সহ আলোচক ব্যারিস্টার হক, আমি জনাব বদিউর রহমানের সঙ্গে খুব সম্মানের সঙ্গে একটা বিষয় আগে একটু দ্বিমত। আপনি অনেকগুলা দ্বিমত করতে হবে, অনেকগুলো দ্বিমত আপনার সঙ্গে আমার করতে হবে, কারণ আপনি সেরকম দ্বিমত করার পয়েন্ট আপনি তুলে দিয়েছেন। প্রথম যে দ্বিমত আমার, সেটা হলো এই যে অগস্টের আন্দোলনের যে পরিণতি, যেটা কোঠা বিরোধীর, এবং এই কোঠা বিরোধকে কেন্দ্র করেই ছাত্ররা একটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এই আন্দোলনটা আপনি ধরে নেবেন যে সরকার বা স্বৈরাচার পতনের আন্দোলন কিন্তু কোঠা বিরোধী থেকে শুরু হয়নি। এটা এই স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায় যতদিন ছিল ততদিনই এদেশে তারা রাজনীতি করতেন। নিশ্চয়ই ছাত্ররা তার থেকে বাইরে কেউ ছিলেন না, তাদেরই মিলিত প্রচেষ্টা ছিল যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় স্বৈরাচার থাকা চলে না। যে কারণে আন্দোলন করতে গিয়ে আপনি দেখেছেন কত মানুষের প্রাণ গেছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষকে জেল জুলুম স্বীকার করতে হয়েছে। সুতরাং আপনারা এই 16 বছরের যে জেল জুলুম, রাজনীতি করা মানুষ তথা সাধারণ মানুষ এবং ছাত্র জনতা, তাদেরকে বাদ দিয়ে শুধু জুলাই আগস্ট বা 24-35 দিনের আন্দোলন একটা স্বৈরাচারের পতন হয়েছে, এটা জনাব বদিউর রহমানের কাছে যতটা সহজবোধ্য মনে হয়, আমার কাছে সেটা হচ্ছে না। এটা জনগণ, এটা এদেশের মানুষের একটা মিলিত আন্দোলনেরই ফসল ছিল। আপনি আরেকটা জিনিস বলেছেন, এই সরকার ছাত্রদের সরকার, বিষয়টা আসলে তা না। বদিউর রহমান বলেছেন এই সরকার, আমি ওনার কথাই বলছি যে এই আমার কথাগুলাই ওনারা খণ্ডাবেন, দুইজন রাজনীতিবিদ। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন এই সরকার আসলে এদেশের মানুষেরই একটা সরকার, শুধু ছাত্রদের সরকার না। এখন 2-3 জন ছাত্রকে অ্যাডভাইজার করার কারণে যদি আমরা বলি যে এটা ছাত্রদের সরকার, কথাটা ঠিক না। আন্দোলনে নিয়ামক শক্তি হিসাবে অনেকেই ক্রেডিট দিয়েছে, যেমন ইনি জনাব বদিউর রহমানও বলতে চাচ্ছেন যে ছাত্ররা আন্দোলন। দেখুন, আমাদের দেশে আন্দোলনের সার্থকতা 1990 সন যখন হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়, এবং পতনের আগ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ এদেশের রাজনীতিবিদদের উপরে, দেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন করেছিলেন, এবং আপনি দেখবেন গত 16 বছরের যে স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের মধ্যে নির্যাতনের খুব একটা ফারাক, তীব্রতা হয়তো এক সময় এই সরকারের সময় অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু একটা সময় এরশাদকে চলে যেতে হলো। কখন? যে সকল ইন্ডিকেটরগুলো তাদের পক্ষে ছিল, অর্থাৎ এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করেছিলেন,
তারা যখনই নিরপেক্ষ হয়েছে, আমি আর এর বেশি স্পেসিফাই করব না, যখনই তারা নিরপেক্ষ হয়েছে তখনই স্বৈরাচারের পতন হয়েছে। সেটা এবার হয়েছে, যেটা এবারও হয়েছে। আপনি ইন্ডিকেট বলেন না কেন? যেটা এরশাদের পতন হইল নুরুদ্দিন সাহেব সাপোর্ট। অর্থাৎ আমার বক্তব্য হলো এবারও সেটাই হয়েছে। জি। তাইলে মজার জিনিস হলো এই যে আন্দোলনের সার্থকতা কোথায় কখন কিভাবে এসেছে সেই জিনিসগুলো যদি আমাদের কাছে পরিষ্কার থাকে আর আমরা ওইটা বলার বা উপস্থাপনের সময় যদি ভিন্নতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় বা আমাদের বক্তব্য, সেটা বোধহয় কতটা ঠিক এটা যারা আমরা বলি আমরাই এটাকে নির্ধারণ করব। আমি এই সরকারকে রাজনৈতিক সরকার তো বলবো না, এই কারণ এটা রাজনৈতিকবিদদেরকে নিয়ে সরকার হয়নি, অরাজনৈতিক ব্যক্তিরা অরাজনৈতিক একটা সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে সরকারটা হয়েছে এটাকে আমি সাংবিধানিক সরকার এই কারণে বলি, সংবিধানে কিন্তু এই সরকারের জন্য এই মুহূর্তে কোনো আইন ছিল না। কিন্তু আপনি জানবেন এবং এটা আপনি বিশ্বাস করবেন, আপনি দেখবেন যে একটা সরকার যখন দেশে কোনো আইন নাই, আইনের আসলে সোর্সটা কি, এই আইন আসে কোত্থেকে? আইন আসে আসলে ভার্চুয়ালি ফ্রম কনসেনসাস অফ দি পিপল। আজকে জনগণ যেটা ঐক্যমত হয় সেটাই হলো আগামীকালকের আইন। আপনি দেখেন 90 সনে হোসেন মোহাম্মদ এরশাদের যখন পতন হয়, রাজনৈতিক সরকার চলে গেল, কিন্তু দেশে সরকার আসার মতো কেউ নাই, দেশে আইনও নাই কাউকে সরকার বানাবার, কিন্তু একটা কনসেনসাস হলো যে এইভাবে একটা সরকার হবে বা উমুককে দিয়ে একটা সরকার হবে। আবার সেই সরকার হওয়ার পরে কিন্তু আইন বানানো হলো। এখন এই সরকার আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারাও কিন্তু এরকম আইন ছাড়া একটি সরকার, কিন্তু তাদের পিছনে ব্যাপক বিরাট একটা কনসেনসাস ছিল, জনমত ছিল, রাজনৈতিক দলসমূহ সমর্থন করেছে একটা সরকার হওয়ার জন্য। এই রাজনৈতিক দল কারা? একটা দেশের জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনীতিবিদরা। আর জনগণের যে অংশটুকু মনে করে তারা যে আমরা অরাজনৈতিক, আমরা রাজনীতির অধীনস্থ না, তাহলে তারা কেন এটা করেন? এবং সেটা তাদের যে প্রয়াস সেটাও আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি যে তারা অনেক উৎসাহী হয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে। যেমন জনাব বদিউর রহমান একটা কথা বলেছেন যে আমি চাই প্রফেসর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকুক। ইনি অনেক আশাবাদী হয়েছেন ইউনূস সাহেবের কথা শুনে, কিন্তু ইউনূস সাহেব নিজেই নিরাশ যে 5 বছর তো দূরের কথা, 1 বছরই ওনার পক্ষে থাকা সম্ভব না। এই কথা তিনি আটারলি ইতিমধ্যেই বলে ফেলেছেন। তিনি এটাও বলেছেন যে একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশ এবং জাতি আজকে যে সমস্যাগুলো মোকাবিলা